ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩০০ আসনে ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ৩ দিনেই যাচাই বাছাইয়ের পর বিএনপির ৩ জন, জামায়াত ইসলামীর ৬ প্রার্থী সহ প্রায় ৭ শতাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী মনোনয়ন জমার সময় হলফনামায় ভুল তথ্য দেওয়া সহ বেশ কিছু কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল করার বিধান থাকলেও বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দলগতভাবে জামায়াত এক বিবৃতি দিয়ে রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তথ্য প্রমাণ ও কাগজপত্র দাখিল করার পরেও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ধরে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করে দেওয়া হচ্ছে। জোর করে ও মব করে বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সঙ্গে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও। আর বড় অভিযোগ থাকার পরও বিএনপির প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা হচ্ছে বলে অভিযোগ এনসিপির, যা নির্বাচনের আগেই প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন দলটির নেতারা। প্রশাসন আসলেই কার? এছাড়া মনোনয়ন বাতিলের পেছনে রিটার্নিং কর্মকর্তা না প্রার্থী, দায় কার? এসব নিয়ে আলোচনায় আজকে রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াত ইসলামী বিবৃতি দিয়ে আসলে যে অভিযোগটি করেছে, আমি যদি তার প্রথম জায়গাটিতে আসি, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনারা কি এখনই এটি মনে করছেন যে প্রশাসন পুরোপুরিভাবে আসলে বিএনপির দিকে ঝুঁকে গেছে? জামায়াত বলছে যে তথ্য প্রমাণ এবং কাগজপত্র দাখিল করার পরেও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়টার উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। উদ্দেশ্যটা বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, জামাত ইসলামী সহ আমাদের সম্ভাবনা দলগুলো আমরা অনেক আগ থেকেই বলে আসছি যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। আমাদের যখন থেকে মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি, এখন বাছাই যখন চলছে, জামাত ইসলামী যে আশঙ্কার কথা দীর্ঘ সময় থেকে আমরা বলে এসেছি এবং আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছি, তারই বাস্তব প্রতিফলন আমরা গত 2-1 দিনে দেখতে পেয়েছি। দেখুন, আমি যদি আপনাকে বলি, ফেনী 3 আসন, সুনামগঞ্জ 3 এবং কুড়িগ্রাম 3। ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সাহেব, সুনামগঞ্জ 3-এ বিএনপির প্রার্থী ফয়েজ সাহেব এবং কুড়িগ্রাম 3-এ জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। 3টা ইস্যু দ্বৈত নাগরিকত্ব নিয়ে আমরা দেখলাম, ভিডিও আমরা আজকে দেখেছি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ফেনী জেলা প্রশাসক এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক ওনারা দ্বৈত নাগরিকত্বকে অ্যাভয়েড করে গিয়েছেন। ওখানে বলা হয়েছে যে তাদের এখনও দ্বৈত নাগরিকত্ব আছে। অভিযোগ দেওয়ার পরও তারা কোনো ডকুমেন্ট চাওয়ারও প্রয়োজন মনে করেন নাই, বৈধ ঘোষণা করে দিয়েছেন। আর এই দিকে কুড়িগ্রামে জামাতের প্রার্থী, তিনি গতকালকে যখন তাকে বলা হয়েছে, তিনি আজকে সব ডকুমেন্ট নিয়ে গিয়েছেন এবং সেখানে জেলা প্রশাসক তিনি শোনার প্রয়োজন মনে করেননি। 2 জায়গার জেলা প্রশাসক বিএনপির প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বকে প্রয়োজন মনে না, ডকুমেন্টস ছাড়াও প্রয়োজন মনে করেন না, বৈধ ঘোষণা করে দিয়েছেন। আর কুড়িগ্রামের জেলা প্রশাসক তিনি কি করে, তিনি জামাত প্রার্থী তিনি ডকুমেন্ট নিয়ে হাজির হয়েছেন, আজকে তিনি না শুনে তিনি উঠে চলে গিয়েছেন। এতে প্রমাণিত হয় যে কুড়িগ্রামের জেলা প্রশাসক জামাত বিদ্রোহী জেলা প্রশাসক এবং তার অধীনে কোনোভাবে কুড়িগ্রামে সুষ্ঠু ইলেকশন হতে পারে না। আমি আপনার এই শো থেকে আজকে বলছি না, আপিল আমরা করব। একই ইস্যুতে যদি ভিন্ন ভিন্ন আচরণটা পাওয়া যায়, তো বিএনপি 2 জন প্রার্থীর ব্যাপারে আপনি ইগনোর করে গেলেন, আর এক প্রার্থী তিনি কি হাজির হয়েছেন টাইমলি, শোনার প্রয়োজন মনে করেন নাই। আমি আপনার এই শো থেকে বলছি, কুড়িগ্রাম জেলা প্রশাসককে যদি অপসারণ করা না হয় 24 ঘন্টার মধ্যে, কোনোভাবে কুড়িগ্রামের সুষ্ঠু ইলেকশন হবে না। তিনি বায়াস এবং তিনি জামাত বিদ্বেষী প্রশাসক, আমরা অপসারণ দাবি করছি। দেখুন, জামাত নেতা হামিদুর রহমান আজাদ তিনি কক্সবাজার থেকে নির্বাচন করছেন। তিনি একটা ট্রাইব্যুনালের মামলার তিনি আসামি ছিলেন। এই আসামি থাকা অবস্থায় তিনি 1.5 বছর পার্লামেন্ট মেম্বার ছিলেন। 18 সালে তার নির্বাচনে তিনি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। তিনি 70 মামলার আসামি। তিনি কক্সবাজার জেলা প্রশাসক তিনি কি করলেন, তিনি ওই মামলাটাকে নিয়ে এসে অবৈধ ঘোষণা করে দিলেন। আবার দেখলাম একই কাণ্ড, 7 মামলার আসামি, জুলাই বিপ্লবে তিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন,
ব্রাহ্মণবাড়ি 1 আসনের একরামুজ্জামান শেখ আওয়ামী লীগের নেতা। আবার দেখলাম মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আবদুল্লাহ সাহেব, তিনি জুলাই ছাত্র হত্যা মামলার আসামি। তাদের মামলা থাকার পরও তারা বৈধ হয়ে গেলেন। যেই জুলাই বিপ্লবের কারণে আমরা নির্বাচন করার সুযোগ পাচ্ছি, সেই হত্যা মামলার আসামিকে আপনারা বৈধ ঘোষণা করে দিলেন। আর দীর্ঘ 15 বছর যারা জুলুম নিপীড়ন সহ্য করেছে, যারা শতাধিক মামলার আসামি, তাদেরকে আপনি ওই পুরনো একটা মামলাকে নিয়ে এসে অবৈধ ঘোষণা করলেন। তার মানে হচ্ছে, যেটা আমরা আশঙ্কা করেছি, এই প্রশাসন দিয়ে সুষ্ঠু ইলেকশন সম্ভব নয়। তারা এখনই প্রমাণ করে দিয়েছেন তারা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন যে না। উদ্দেশ্যের কথা আপনারা বলেছেন বিবৃতিতে, সেই উদ্দেশ্যটা কি? বিএনপিকে নির্বাচনের সামনে এগিয়ে নিয়ে যাওয়া? তা তো প্রমাণ পাওয়াই যাচ্ছে। দেখুন, কার স্বাক্ষরটা উপরে নিচে হয়েছে, কিংবা কে কোথায় যোগফল 1-2 ভুল করেছেন, যেটি এখতিয়ার থাকে তার অ্যাভয়েড করে যাওয়া, কনসিডার করা, সেটাকে ওনারা দেখাচ্ছেন বাতিল করে দিয়ে, স্থগিত করে দিয়ে। আমরা মনে করি এখনও যতই লটারি করে ডিসিএস বসানো হোক না কেন, এখনও এর মধ্যে ফেসিবাদের দোষরা কিন্তু আছে। এই দাবিটাও তো আপনাদেরই ছিল, লটারির মাধ্যমে আমরা নির্বাচন লটারি করা। করতে বলেছি আমরা, কিন্তু যার ভিতরে পরিবর্তন কখনো হয় নাই। এবং এই ডিসিএস তাহলে এরপরে যেটা আপনারা দাবি করছেন, সেখানেও যদি পরিবর্তন না দেখেন, আবার পরিবর্তন করতে না, হবে। আমরা অবশ্যই আবেদন করব। আমরা যদি আমরা নিরপেক্ষতা না দেখি, দেখুন বাংলাদেশে এখনও যদি কারো বোধোদয় না হয় যে একটা ইলেকশনকে যদি সুষ্ঠু করার জন্য কোনো ডিসিএসপি যদি তারা কোনো দলের নেপথ্য থেকে ভূমিকা পালন করেন, জনরোষ থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না। এটা মনে রাখতে হবে সবাইকে। আমার নির্বাচন কমিশনকে বলবো, ইতিমধ্যে যে সমস্ত ডিসি নিরপেক্ষতা হারিয়েছেন, যদি আপনারা আন্তরিকভাবে প্রত্যাশা করেন ইলেকশনটা সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, অবশ্যই সুনামগঞ্জ, কুড়িগ্রাম এবং ফেনী ডিসিদেরকে আপনাকে অবশ্যই অপসারণ করতে হবে, নতুবা ইলেকশন সুষ্ঠু করা সম্ভব নয়। 7 শতাধিক মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং নানান রকম কারণ দেখানো হচ্ছে। বেশ কয়েকটি কারণের কথা অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন। একটা কারণের কথা, গাইবান্ধার একটি আসনে যে জামায়াতের প্রার্থী এমপিওভুক্ত স্কুলের শিক্ষক হয়, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য আসনে আবার এমপিওভুক্ত শিক্ষকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যদিও এর পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সেটার ব্যাখ্যা দিয়েছেন, তারা বলেছেন যে আপিল করা যাবে, আপিলের প্রার্থিতা হয়তো ফিরেও পেতে পারেন। তারপরে আসলে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমরা যথার্থই আলোচনাটি আসছে যে প্রচুর অভিযোগ আসছে। আপনি যেমন বলছেন আপিল করা যাবে, কিন্তু আমি আপিল করবার আগে যেই শর্তে আমার মনোনয়নপত্র বাতিল হলো বা ওনারটা টিকে গেল, একই শর্ত যদি বিরাজমান থাকে, তাহলে সেটা আপিলে যাওয়ার প্রশ্ন কেন আসছে? এখানে তো মীমাংসা হওয়ার কথা। মানে একই অভিযোগ যার বিরুদ্ধে আছে তারটা বাতিল হলো, আবার আরেকজনটা বাতিল হলো না। যেমন দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন যেটি আছে, যে ফর্মে পরিষ্কার করে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যদি আপনি ত্যাগ করে থাকেন, তার ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, কিন্তু এটা অনেক জায়গায় সাবমিট করা হয়নি। আমরা জানি যে এর মধ্য দিয়ে এর প্রার্থীতা বৈধতাও পেয়েছে। সুতরাং এই বিষয়গুলো আবার কোথাও সেটি বৈধতা পায় না, যেটা আতিক ভাই বললেন। সুতরাং এগুলোতে স্পষ্টভাবে নির্দেশ করে যে আমরা যথাযথভাবে নিরপেক্ষ আচরণটি করছি না। এর পেছনে আর একটা কথা বলি, যেটি লটারির মধ্য দিয়ে আপনার যে জেলা প্রশাসন থেকে শুরু করে যেই যাদেরকে পদায়ন করবার কথা বলা হয়েছে বা কেউ কেউ দাবিও করেছিলেন, আমরা স্পষ্টত এটা বিরোধিতা করেছিলাম এই কারণেই যে লটারির মধ্য দিয়ে একজন জামাত মনোভাবপূর্ণ ডিসিকে আরেক জেলায় পাঠালে উনি কি বিএনপি মনোভাবপূর্ণ ডিসি হবেন না তো। সুতরাং দরকার ছিল যে দলদাস যেসব প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের মুক্ত থেকে একটি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করবার একটি প্রক্রিয়া তৈরি করা, কিন্তু সেটি না করি, ফিট লিস্টটি তৈরি না করি, যে মানুষগুলো আছে দুই দলে কিন্তু দুই দলের বিরুদ্ধে অভিযোগ করেছে। জামাত করেছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি করেছে জামাতের বিরুদ্ধে, যে অমুক এরা বিএনপির পক্ষভুক্ত প্রশাসনের লোক, আবার বিএনপি অভিযোগ করেছে জামাতের পক্ষভুক্ত অনেক জায়গায় আছে। সুতরাং এর মধ্য দিয়ে এটি তো প্রমাণিত হয়ে গেছে যে আসলেই প্রশাসন দলদাসে পরিণত আছে, হয় আমার পক্ষে আছে, নাইলে ওনার পক্ষে আছে, নাইলে ওনার পক্ষে আছে। থাকা অন্য একটি রাজনৈতিক দলের নেতা তিনিও একই অভিযোগ করেছেন, তাহলে আসলে এটি কিসের? আরেকটি কথা বলি, আমাদের দেশের প্রশাসনের নির্বাচন কমিশনের সমস্ত বৈশিষ্ট্যগুলো কি, যতগুলো ভালো নির্বাচনও আমরা দেখেছি, সেটি হচ্ছে যে আগামী ক্ষমতা যাওয়ার সম্ভাবনাময় যে রাজনৈতিক দল থাকবে
তার প্রতি প্রশাসন একটু হেলে পড়বে, এটাই খুব স্বাভাবিক এবং সেই বিবেচনায় অনেক কাজ তারা করতে পারে। এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল এই জায়গাগুলোকে চিহ্নিত করা, অ্যাড্রেস করা। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাতিল মনোনয়নপত্র বাতিল হয়েছে, তার ভেতরে অধিক সংখ্যক প্রার্থী হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। অত্যন্ত ন্যাক্কারজনক একটি ইস্যুজ নিয়ে আমরা বাংলাদেশে নির্বাচন করছি, যে সকল মানুষের অংশগ্রহণ করবার অধিকার হরণ করার মধ্য দিয়ে যে স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচন করছেন এবং এই স্বতন্ত্র প্রার্থীদের রক্ষা করা, এটি একটা কঠিন কাজ। এটি একজন প্রার্থীর পক্ষে এই যে 100% যে ভোটারদের প্রার্থীতা নিশ্চিত করবার পরও আমরা একটা ঘটনা শুনেছি যে 10 জনকে বিবেচনা নেওয়া হয়, যে যাদেরকে সঠিক কিনা এটি বিবেচনা করবার জন্য, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ নিয়ে যাওয়া হয়েছে সে ভোটারের বাড়িতে। এখন একটা ভোটার আমাকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য বিবেচনা করছেন, তাকে যখন পুলিশ নিয়ে যাওয়া হয় যে তুমি ওর পক্ষে আছো কি না, সেই সাধারণ ভোটারটি ভীত সন্ত্রস্ত হওয়ার বিষয় আছে এবং সে অস্বীকার করবারও সুযোগ থাকে। এবং এই 100% ভোটারের সম্মতি সাপেক্ষে যে নির্বাচনে বৈধতা পাওয়ার যে বিষয়টা, এটি আসলে একটি অসম্ভব কাজ। এটি কেন রাখা হয়েছে আমরা এটা জানি না, যদি এর বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলে আমরা কথা বলবার চেষ্টা করেছি। একটি নির্বাচনকে জনগণের অংশগ্রহণমূলক করবার জন্য, সাধারণ মানুষের অংশগ্রহণগুলো করবার জন্য যে সমস্ত শর্তাবলী দরকার, এখানে অনেকগুলাই নেই। এখানে হলো টাকার মালিক যারা, বড় দল যারা, তাদের পক্ষে নির্বাচনের এই কর্মকাণ্ডগুলো করবার যে সহজ পথ আছে, সেই জায়গায় সাধারণ মানুষ অথবা জনগণের পক্ষে কথা বলে সেইভাবে বৃহৎ রাজনৈতিক দল নয়। আসলে কোনো না কোনো ভাবে কোনো দলের পক্ষে ঝুঁকে পড়ছে বলে আপনারাও মনে করেন? একদম বিবেচনায় না নেওয়ার কোনো কারণ নাই, যে বিষয়টা একদম নিরপেক্ষ জায়গায় আমরা আছি। ইতিমধ্যে কিছু প্রমাণ তো আছেই। সামনের পথ নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে, আপিলে কি সিদ্ধান্ত হয়, এর মধ্য দিয়ে আমরা অনেক কিছু বিবেচনা নিতে পারবো। তারপরে জনগণের প্রত্যাশার জায়গা হচ্ছে যে একটি ভালো নির্বাচন হওয়া, উৎসবের নির্বাচন হোক আমরা এটা চাই না, কিন্তু একটা ভালো নির্বাচন হওয়া দরকার। মনোনয়ন বাতিল হয়েছে এবং যেভাবে আসলে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখছেন, তাতে করে সামনে নির্বাচন ঘিরেও এক ধরনের আবার নতুন করে শঙ্কার তৈরি জায়গা হলো। শেখ রবিউল আলম, বিএনপি যারা মনোনয়ন পাননি তাদের মাঝে অনেকেই এবারে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বেশিরভাগেরই মনোনয়ন বাতিল হয়েছে, সেটি একটি ঘটনা। এবং তারা নিজেরাও আবার বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তারাও বলেছেন যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে। এনসিপি বলছে কোথাও শর্তের বরখেলাপের পরেও বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। ক্ষমতার খুব কাছাকাছি বিএনপি আছে বলেই কি এই ব্যবস্থা? সব হচ্ছে না জানা এবং কম জানা বক্তব্য। আমার নিজের 3বার প্রার্থিতা বৈধ হয়েছে, এবারও বৈধ হয়েছে। ওই প্রার্থী যখন যাচাই বাছাই আই ওয়াজ দেয়ার, আমি নিজে ছিলাম। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা যেটা আমলে নেয়নি তার সম্পূর্ণ ব্যাখ্যা উনি সেখানে দিয়েছেন। কী কারণে নেয়নি, কোন প্রার্থীর কোথায় ত্রুটি, কোথায় তিনি সই করেননি, হলফনামায় সই নেই, দ্বৈত নাগরিক কোথায় আছে, কিভাবে আছে, কেন কাগজ দেননি, সবই প্রকাশ্যে করেছেন। সমস্যা হচ্ছে কেমন কম জানা। সমালোচক জামাতের ভাই উনি বলে দিলেন মামলা থাকলে একজনের গ্রহণযোগ্য হয়েছে, আরেকজন গ্রহণযোগ্য হয় নাই। মামলা থাকলে প্রার্থী অযোগ্য হয় না। বলা হয়েছে যে মামলায় আপনি সর্বশেষ যে অবস্থানে আছেন তার সার্টিফাইড কপি, আপনি যদি জামিনে থাকেন জামিনের সার্টিফাইড কপি দেবেন, আপনি যদি অব্যাহতি পেয়ে থাকেন সেটার অব্যাহতি কপি দেবেন, আপনি যদি সাজা থেকে পেয়ে থাকেন, খালাস হয়ে থাকেন, তার সার্টিফাইড কপি দেবেন। এই সমস্ত পেপারে উল্লেখ করে নেই, কিন্তু দেখা গেল মামলাগুলি আছে, তিনি প্রথমেই বলে দিয়েছেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তথ্য গোপন করেছেন। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু সেই নেতা আবার এটিও বলেছেন 2013 সালের সেই মামলার পর আমি 2018 সালের নির্বাচনে অংশ নিয়েছি, এখন এই সময় এসে সেই মামলার ইস্যু নিয়ে আমার মনোনয়ন পত্র। না, ওটা খুব খুঁড়া যুক্তি। আপনি 13 সালের সেই মামলার সর্বশেষ অবস্থা কেন জানাননি, কেন দাখিল করেননি? আপনি 18 সালে দাখিল করেছেন, পার পেয়ে গিয়েছেন। আপনাকে তো বলছে না যে মামলা থাকলেই আপনি অবৈধ হয়ে যাবেন। আপনি কেন সর্বশেষ স্ট্যাটাস দাখিল করেননি? প্রথমে ফর্ম দেখেন আপনার মধ্যে বর্তমান যে সমস্ত চলমান মামলা আর যে সমস্ত মামলা এর আগে আপনি অভিযুক্ত হয়েছিলেন তার বর্ণনা, দুটি জায়গায় মামলা দিতে হয়। 3-এর খ 3-এর গ আপনি সেটা উল্লেখ করেননি। বলেন এটা আপনার অজানা, অথবা আপনি জানেননি, আপনি বোঝেননি, এই দায় আপনার। এখন আপনি আপিল করতে পারেন, আদালতে যেতে পারেন, আপনি কেন অন্য দলের উপর দায় চাপাচ্ছেন? বিএনপির প্রার্থী নমিনেশন বাতিল হয়েছে না? হয়েছে তো। আপনার হয়তো 2টা বেশি হয়েছে, আমাদের 2টা কম হয়েছে, হয়েছে তো, বাতিল হয়েছে। আরেকটা জিনিস খুব জানা দরকার, সেটা হচ্ছে যে কোনো তথ্য, আপনি দ্বৈত নাগরিক বলেন, দ্বৈত নাগরিক আবার 2টি ভাব আছে। একটা হচ্ছে আপনি অনেক আগে দ্বৈত নাগরিক ছিলেন, অনেক আগেই সেটা সারেন্ডার করেছেন, সেটা একরকম তথ্য আপনি দিবেন। বর্তমানে আপনি দ্বৈত নাগরিক আছেন, নির্বাচন আগেই আপনি হয়তো সেখান থেকে বেরিয়ে এসেছেন কিনা, সারেন্ডার করেছেন না, তার আরেকটা তথ্য। এই 2টি তথ্য দেওয়ার প্রয়োজন। মনে রাখা দরকার সব তথ্যই নির্বাচন কমিশন তদন্ত করে। মামলা বলেন, হলফনামা বলেন,
তারপর ধরেন এই যে আপনার ঋণ খিলাপিকে আপনি আছেন কিনা, গ্যাস বিদ্যুৎ পানির বিল পরিশোধ করেছেন কিনা, দ্বৈত নাগরিক আছেন কিনা, যে তথ্য আপনি দেন ওখানে দেখেন বাছাইয়ের জায়গার সমস্ত ডেস্কে ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রের কর্মকর্তারা থাকে। তারা প্রার্থীর ত্রুটিগুলি বলে এবং সেখানে কিন্তু প্রার্থীর ডিফেন্ড করারও সুযোগ আছে। কিন্তু আপনি ঠিক যেভাবে আসলে জিনিসগুলোকে বললেন, জামায়াতের নেতা গোলাম পরোয়ার তো মনে করছেন একটি মহলের ইন্ধনের কারণে এসব করা হচ্ছে এবং সেটা তারা খুব রাজনৈতিক খোলা সুস্পষ্ট। যুক্তি, দেউলিয়াত্ব। প্লিজ, আমি কেন বলতে চাই না, শোনেন, যারা আমরা মেম্বার অফ পার্লামেন্ট হব তারা একটা ফর্ম পূরণ করতে জানবো না, সংবিধান সংশোধন করব, ওই সংবিধান তো পড়তেও জানবেন না। তো এই রকমের লোক যদি প্রার্থী হন আর এরকম ঢালাওভাবে যদি রাষ্ট্রকে ব্যর্থ করতে চান, নির্বাচন কমিশন বিতর্ক করতে চান, অন্য রাজনৈতিক দলের উপর দায় চাপাতে চান, খুবই অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, কিছু ত্রুটি আছে, নির্বাচন কমিশন ওখানেও বলেছে রিটার্নিং কর্মকর্তা যে এটা ক্লারিক্যাল মিস্টেক, এটা আপনি সংশোধন করে দিয়ে যান, আমরা আপনারটা গ্রহণ করছি। আমার সামনে বলেছেন, আই ওয়াজ দেয়ার, আমি বারবার বলছি। আবার কিছু বলেছেন যে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে 4000 মনে করেন সই দিয়েছেন, দৈব চয়নভাবে 10 জনের সই আমরা যাচাই করতে গিয়েছি, আমরা 6 জনের সই ঠিক পেয়েছি, 4 জনেরটা পাইনি। কোন 4 জনের পাইনি তাও তারা বলছেন। এখন ধরেন আপনি বৈধ প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করবেন না, ত্রুটি করবেন, দায় অন্যের উপর চাপাবেন, এটা ঠিক নয়। আমার কথাটা হচ্ছে যে ত্রুটি থাকছে তো থাকতেই পারে, এবং সেই ত্রুটির জন্য যদি সেটা আপিলযোগ্য হয় অথবা আদালতের কাছেও আপনি যেতে পারেন, কিন্তু তার আগেই যারা নিরপেক্ষ নির্বাচন করবে, যারা একটা গুরু দায়িত্ব পালন করবে রাষ্ট্রের, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপর দায় চাপায় আপনি কি ভালো নির্বাচনে সহযোগিতার যে মানসিকতা অথবা সহযোগিতার যে দায়িত্ব সেটা কি রাজনৈতিক দল পালন করছে কিনা। আমাদের দলের কথা আমি বলি, আমাদের দলও অনেকগুলি প্রার্থী বাতিল হয়েছে এবং বলেছে যে নির্বাচন কমিশনকে আরও বেশি সজাগ, আরও বেশি কেয়ারি হওয়া ভালো, সে দাবি আপনারা করেন। আমি একমত যে ঠিক আছে, নির্বাচন কমিশন আরেকটু রিল্যাক্স মুডে দেখতে পারেন কিনা, সব প্রার্থী রাখার ক্ষেত্রে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিগুলি আমরা অ্যাভয়েড করতে পারেন কিনা, সে আবেদন করা যেতে পারে। কিন্তু নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, এক দলের হয়ে গেছে, নিরপেক্ষ নির্বাচন পারবে না, এটা তো কোনো দায়িত্বশীল বক্তব্য হতে পারে না কোনো রাজনৈতিক দল অথবা কোনো প্রার্থী। জামায়াত নেতা যখন বলেছিলেন প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, সেই বক্তব্যের বিরুদ্ধে যদিও জামায়াতের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখন আবার সেই কথাটি ঘুরে দাঁড়িয়েছে যে বিএনপির কথায় প্রশাসন উঠছে, বিএনপির কথাতেই বসছে, এবং এই যে মনোনয়নপত্র দাখিলের পুরো পদ্ধতি, সেই পুরো পদ্ধতির মধ্যে আসলে বিএনপির লোক আছেন কিনা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, দ্বিচারিতামূলক আচরণ করছে, নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে তারা শঙ্কিত। এই আলোচনাটিতে আমরা আসতে চাই। একটি বিরতির সময় হয়েছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট আতিকুর রহমান, বৈধ প্রার্থী হবার যে যোগ্যতা সেটি অর্জন না করেই দায় চাপিয়ে দিচ্ছেন আপনারা ঢালাওভাবে, জামাত পুরো বিষয়টি না জেনে অভিযোগ করছে। এই যে আসলে অভিযোগগুলো করলেন শেখ রবিউল আলম, সেই বিষয়ে আপনারা আসলে কি বলতে চাচ্ছেন? কেন আপনাদের কাছে সবসময় মনে হচ্ছে প্রশাসন কোথাও না কোথাও গিয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে? আমরা অভিযোগ করেছি প্রশাসনের বিরুদ্ধে, রবিউল ভাই ডিফেন্ড করলেন ওনাদেরকে। এতে বোঝা যায় যে ওনাদের নিঃসন্দেহে কোনো একটা সেখানে পরিকল্পনা আছে, যার ভিত্তিতে এই কাজগুলো ডিসি মহোদয়রা করছেন। দেখুন, উনি যেটা বলেছেন, হামিদুর রহমান আজাদ সাবেক পার্লামেন্ট মেম্বার, তিনি 70 মামলার আসামি, এবং যেই অভিযোগটা দেওয়া হয়েছে এটা ট্রাইব্যুনালের একটা মামলা, যে 18 সালে কিন্তু একই অভিযোগ আনা হয়েছিল এবং সেটা নিষ্পত্তি হয়ে কিন্তু তিনি কি হয়েছেন, প্রার্থী হয়েছেন। তো যেই অভিযোগটাকে আপনি 2018 নিষ্পত্তি করলেন, ডিসি অফিসে যেটা ডকুমেন্ট রয়ে গেছে সেটাকে আবার সামনে নিয়ে এর উদ্দেশ্য অবশ্যই উদ্দেশ্যময় বলা হবে। দ্বিতীয় দিন অভিযোগ হাততালি দিয়েছেন যে ধরুন যে আমার যদি নমিনেশন ভাবে বাতিল হয়, আমার বিরোধী পক্ষ হাততালি দিবেন, সেখানে সরকারের লোকের হাততালি কেন দিবেন? এটাকে আপনি কোথায় নেবেন? তার মানে তারাই এই কাজ ইচ্ছে করে করেছেন হয়রানি করার জন্য। দেখুন, ফেনীর তিনি আব্দুল মিন্টু সাহেব, তিনি 9/12/2025 তিনি বলেছেন তিনি আবেদন করেছেন, আবেদনে কোনো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট না চেয়ে আমাদের ডিসি মহোদয় তিনি সংবিধান পড়ে শুনাইছেন এবং তিনি মোটামুটি পড়ে শুনে এটা বৈধ ঘোষণা করে দিলেন। তার পিছনে দাঁড়ানো পুলিশ সেখানে হাততালি দিয়েছে। তা আপনি বুঝেন তাহলে, এবং এই ভিডিও কিন্তু এখানে মোবাইলে দেখা যাচ্ছে। তো যেই জায়গাতে আপনি প্রয়োজন ডকুমেন্ট ডকুমেন্ট না দেখে আপনি আইন শুনিয়ে গোজামিল দিয়ে বৈধ করে দিলেন, আর কুড়িগ্রামে গিয়ে আপনি ডকুমেন্ট নিয়ে হাজির হয়েছে, ডিসি একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তারা কিন্তু জনগণের, তারা কিন্তু এই অবস্থা তার আসা উচিত নয়। তিনি শুনবেন কথা, আপনি আইনে যান। এই ধরনের আচরণ আমরা মনে করি এই সময়ে শোভনীয় নয়। তো এক ডিসি ডকুমেন্ট চাচ্ছেন না, অ্যাভয়েড করে যাচ্ছেন, তিনি বিএনপির প্রার্থী, আর আরেক ডিসি
ডকুমেন্ট নিয়ে হাজির হওয়ার পরও তিনি শুনতে নারাজ, সেখানে জামাতের প্রার্থী। এটি বুঝেই যাচ্ছে কোনো একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেই জায়গায় জামাতের প্রার্থী বিজয়ী হতে পারে তার এই কাজটি করেছে। আপনারাই বলেছিলেন এই পদ্ধতি, এখন আসলে এই পদ্ধতি দেখুন আমরা বলেছি অবশ্যই, কিন্তু এই যে অবস্থাটা কেন, এবং আমরা প্রমাণ পেয়েছি, দেখলাম সামাজিক মাধ্যমে উনি ছাত্রলীগ করতেন সাবেক। আমার কাছে মনে হচ্ছে জেলা প্রশাসক তার মনে অনেক কষ্ট আছে, তার প্রিয় দল ইলেকশনে নাই এবং তিনি জামাতকে তার প্রতিপক্ষ মনে করেন যে কাজটা করেছেন। তাহলে কি লটারির মাধ্যমে আসলে এই যে শুনেন, মানুষ আমরা সব অভিযোগ দিই নাই, অভিযোগ কিছু জায়গা হয়েছে, সেখানে পদক্ষেপ নেন। সব জায়গায় তো আমরা মনে করি এই জায়গাতে যারা নিরপেক্ষতা হারিয়েছেন এই ব্যক্তিদেরকে, তারা দলদাস কিংবা তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি, তাদেরকে অবশ্যই সেখান থেকে প্রত্যাহার না করলে ওই জেল নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। আমি মনে করি তালাশি করা, এবং যেটি বল দেখুন কুমিল্লা চাইরে বিএনপির প্রার্থী ঋণ খেলাফি তিনি হলফ নামে উল্লেখ করেন নাই, এবং তিনি কোনোভাবে ম্যানেজ করে তিনি কাজটা করেছেন। সেখানে নির্বাচন কমিশন যারা ডিসি বৈধ ঘোষণা করে দিয়েছেন। আপনি ঋণ খেলাফি বুঝেই যায় তার ব্যাংক লোন আছে, তিনি হলফনামায় সত্য লেখেন নাই, তাকে আপনি বৈধ ঘোষণা করে দেন, তার মানে কি আপনি একদিকে এসে একদম সব দেখেছেন, আপনি কোথায় কি গ্যাপ আছে আর কোথাও আপনি দেখেন যেখানে বড় বিষয় আছে সেখানে আপনি ইস্যু না বানান, নিঃসন্দেহে একটা ম্যানেজ করা হয়েছে, এটাকে অবশ্যই বেরিয়ে আসা প্রয়োজন। আপনারা প্রশাসনকে ডিফেন্ড করছেন, এখানেও একটি বড় আশঙ্কা খুঁজে পেয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন ডিফেন্ড করছেন? যত পিছিয়ে পড়ছেন, যত ভীতি বাড়ছে জনরায়ের প্রতি, ততই অন্য ছোট রাজনৈতিক দলকেই হারিয়ে ফেলেছে, তারই বহিঃপ্রকাশ। আপনি মনে করলেন যে আপনি ঋণ খেলাফি আছেন আর একজন আপনাকে বৈধ করে দিল, আপনি ওখানে জানেন প্রার্থীর এগেনস্টে কথা বলার জন্য অন্য প্রার্থীরও সুযোগ আছে, কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে। শুধু প্রশাসন বলেন না, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন না, অন্য প্রার্থীও বলতে পারেন। কেন বলেননি সেসব কথা সেখানে? বলেননি তো, কারণ ওর ভিত্তি নেই। আর সে বলছেন মিডিয়ায় করছেন বিতর্ক, এটাই সমস্যা। দ্বৈত নাগরিকত্বের কারণে আমাদের শেরপুরের ফাইমেরটাও স্থগিত করা হয়েছে এবং একটা বাতিলও করে দেওয়া হয়েছে, কারণ সে কাগজপত্র সাবমিট করেছে, কিন্তু তদন্তে গিয়ে দেখা গিয়েছে যে এখনো পর্যন্ত সেখানে তার দ্বৈত নাগরিক ক্যান্সেল হয়নি। আমি বারবার দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি একটা জায়গায়, যে যারা আমরা এভাবে বলছি মন গড়া কথা বলছি, ত্রুটি বিচ্যুতি নাই আমি তা বলছি না, ক্লারিক্যাল মিস্টেকগুলি অনেক সময় নির্বাচন কমিশন কারেক্ট করে নিচ্ছে, কোনোটা স্থগিত করা হচ্ছে, কোনোটা বাতিল করা হচ্ছে। কথা বলছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান যে ভিডিও আছে, একই কাগজপত্র জমা দিয়েছেন, এরপরে ওডিসির একজনের ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত নিলেন, অন্য আরেকজনের ক্ষেত্রে অন্য। না 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 না, ওটা মন গড়া কথা। আমি তো আবার বলছি আপনাকে, এভাবে অভিযোগটা ঠিক হবে না। আর যেমন বললেন উনি যে আজাদ ভাই যিনি আছেন কক্সবাজারের, 18 সালে তার নিষ্পত্তি হয়েছিল, 18 সালের কাগজ নাকি ডিসির কাছে থাকার কথা, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে 18তে যদি নিষ্পত্তি হয়ে থাকে 13 মামলা, সেই কাগজপত্র থাকলে এবারও নিষ্পত্তি হবে, তখন হয়তো পর্যাপ্ত কাগজ উনি দেন নাই, আপিলে যদি দেন ওটা হয়তো বহাল হয়ে যাবে, ওটা বাতিল থাকবে না। প্রশাসনকে ডিফেন্ড করার চেষ্টা করছেন না, ডিফেন্ড করবে কেন? আপনি কেন দায় চাপাচ্ছেন? আপনি তো জিনিসগুলি পর্যাপ্ত জানছেন না। না না, আমি পর্যাপ্ত জানছেন না। কুমিল্লা চাইরে হাসান আব্দুল্লাহ তিনি প্রতিবাদ করছেন একদম ডিসি অফিস, কিন্তু না প্রতিবাদ করছে, কিন্তু ভিত্তি থাকতে হবে। আপনি প্রতিবাদ করছেন মানে শিরোধার্য কেন মনে হবে? ভিত্তিহীন প্রতিবাদ। আমি আপনাকে একটা কথা বলি প্লিজ, আমার কথাটা হচ্ছে একজন ব্যক্তি ঋণ খিলাফি হলে যারাই প্রার্থী হয়েছে সবাই ঋণ খিলাপির কাগজ বাংলাদেশ ব্যাংক থেকে ওখানে অটো পৌঁছায় যায়, কারো বলা লাগে না, অটো পৌঁছায় যাবে। এবং নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তারা যাচাইয়ের ক্ষেত্রে কিছু জিনিস বাধ্যতামূলকভাবে তারা করে রাখে, তার মধ্যে ঋণ খিলাপি অন্যতম ঋণ খেলাপি, বিল খেলাপি অন্যতম, এটা আছে। তারা সব প্রার্থী যারা সাবমিট করেছে তাদের বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ খেলাপির স্ট্যাটাসটা কি এটা জানতে চেয়েছে, ব্যাংক লোনের স্ট্যাটাস কি, বিল খেলাপি আছে কিনা, ঋণ খেলাপি আছে কিনা জানতে চেয়েছে। এটা অভিযোগের বিষয় না। ডেফিনেটলি ঋণ খেলাপি হলে আপনি লিখেন না লিখেন ওখানে তাদের কাছে তথ্য থাকবে। এই ডিপেন্ড করা প্রশাসনের দুঃসাহস নাই, সুযোগও নেই। কিন্তু শেখ রবিউল আলম, বিএনপির থেকে যারা আসলে বিদ্রোহী প্রার্থী বা বিএনপি থেকে বেরিয়ে গিয়ে যারা স্বতন্ত্রভাবে এবারে নির্বাচন করছেন, তাদের বেশিরভাগেরও মনোনয়ন বাতিল হয়েছে, তারাও একই অভিযোগ করছে যে স্বতন্ত্রভাবে ফর্মটাকে বৈধ করাটা বেশ চ্যালেঞ্জ হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে ওই যে 1% ভোটারের সই লাগবে। দেখা গেল যে তারা সই করেছে অনেকে, কিন্তু ভোটার আইডি কার্ডে যেভাবে সই আছে আরেকটা সই আরেকভাবে হয়ে গিয়েছে, তদন্তে গিয়ে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির সই না। এখন আপনি বিধি যদি থাকে আর বিধি যদি না মানেন আর আপনি যদি দায় চাপাতে চান, আমি সেটা বলছি সেটা সুখকর হয় না, কল্যাণকর হয় না, না নির্বাচনের জন্য, না রাষ্ট্রের জন্য, না প্রার্থীর জন্য। এই জায়গাটায় আমি সতর্কতার কথা বলছি। আরেকটা কথা একটু বলা দরকার, সেটা হচ্ছে ধরেন জনগণ যখন
সোচ্চার হয়, একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য রায় দিতে উদ্গ্রীব থাকে, এই দৃশ্য যত প্রতীয়মান হবে, অন্য অন্য রাজনৈতিক দল তারা কিন্তু দোষারোপের জায়গায় চলে যাবে। সেই জায়গাটা থেকে আমরা যাচ্ছি তাহলে। শহীদউদ্দিন মাহমুদ স্বপন, এই যে জামায়াত কিংবা স্বতন্ত্র সহ অনেকেরই প্রার্থিতা বাতিল হচ্ছে, বারবার বেশিরভাগ যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ইসির দিকেই অভিযোগ করছেন। একটি কথা বলছিলেন শেখ রবিউল আলম যে আমরা হয়তো ফর্মটা ঠিক যেভাবে ফিল আপ করতে হবে কিংবা যেই ধরনের কাগজপত্রগুলো জমা দিতে হবে সেই জায়গাটিতে হয়তো কোনো ভুল থাকতে পারে, সেদিকে নজর না দিয়ে অভিযোগের দিকটাতেই বেশি করে নজর দিচ্ছে কি? না, ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু তো ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়। সেগুলো যারা প্রার্থী হন তারা সাহায্য নেন, অনেকের সাহায্য নেন, অ্যাডভোকেট সাহেবদের সাহায্য নেন, সেক্ষেত্রে চেষ্টা করেন। কিন্তু যেসব বিষয়গুলোর কারণে বাতিল হচ্ছে, যেমন রবিউল ভাই বললেন যে ঋণ খেলাপি যারা, তাদের তথ্য যদি থাকে, ঋণ খেলাপি যিনি থাকবেন তার সিআইবি থাকবার কথা না, হ্যাঁ, নেগেটিভ হবে এর কথা। সুতরাং ওখানে যদি তার ঋণ খেলাপি থাকেন তার বৈধতা থাকবার কোনো সুযোগ নেই। এখন সেখানে প্রশাসন সেটাকে হাইড করে সেটা যদি করবার চেষ্টা করে, নিশ্চয়ই সেই করবার সুযোগ আছে কিনা, থাকলে সেটা যদি করে থাকেন তাহলে পক্ষপাতপুষ্ট আচরণ করেছেন সেটি বলবার সুযোগ আছে। একটি উদাহরণ বলি আমি, মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বগুড়াতে অবৈধ হলো, ঢাকা 18তে বৈধ হলো, কিসের ভিত্তিতে, ব্যাখ্যাটা কি? উনি তার বলবার চেষ্টা করেছেন, একই কথা বলবার চেষ্টা করেছেন। সুতরাং এইসব বিষয়গুলো বিবেচনা করলে আপনার দেখা যায় যে কোথাও কোথাও প্রশাসন পক্ষপাতপুষ্ট আচরণ করবার কিছু কিছু চেষ্টা করেছে। আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে রবিউল ভাইয়ের সাথে আমি একমত, আমি বারবার বলতে চেষ্টা করেছি, এই প্রক্রিয়াটা এই নির্বাচনী ইয়েতে রাখাটাই অপরাধ। একজন প্রার্থীর জন্য এটি যে কষ্টকর অবস্থা এবং এটি সীমাহীন বলা যায়, সুতরাং এটি করা উচিত না। আর প্রশাসনের পক্ষপাতের কথা শহীদউদ্দিন মাহমুদ স্বপন, বিএনপির সবচেয়ে কম প্রার্থী বাতিল হয়েছে দেখে কি আসলে বিএনপি প্রশাসনকে ডিফেন্ড করার চেষ্টা করছে? এই সংখ্যাটা যদি বিএনপির অনেক বেশি হতো, বিএনপিও সেই একই অভিযোগ করতো কিনা? একদম আমাদের দেশের রাজনীতিবিদদের, রবিউল ভাই এখন যে জায়গা থেকে কথা বলছেন, একটু অবস্থাটা যদি ভিন্ন জায়গায় দাঁড়ায়, ওনার কিন্তু কথার পরিবর্তন হয়ে যাবে। আমরা অতীতে আমরা এইভাবেই করেছি, হ্যাঁ, জামাতের অবস্থা তাই এরকমই হয়। আমরা এখানে পক্ষপাতপুষ্ট আচরণ করবার জন্য যাদেরকে দায়ী করছি, আমরা কিন্তু পক্ষপাতপুষ্ট প্রশাসন রাখবার জন্য সকলে চেষ্টা করেছি। বিএনপি তার জায়গার থেকে শতভাগ চেষ্টা করেছে, জামাতও চেষ্টা করেছে যে ডিসি কাদের হবে সেটা আগে তারা নোট দিয়েছেন, কে কে ডিসি হওয়া উচিত, কোথায় কে রিটার্নিং হচ্ছে, কীভাবে হবে। সুতরাং পক্ষপাতপুষ্ট প্রশাসনের বাইরে আমরা কেউ যেতে চাইনি আসলে কখনো। আমরা বলছি দলদাস মুক্ত প্রশাসন, কিন্তু আসলে কোনো রাজনৈতিক সূত্রে যেতে চাই না। এখন আমার পক্ষে সেটি যখন ভারী থাকে, আমার পক্ষে যখন কাজ করার সুযোগ বেশি থাকে, অথবা প্রশাসনের একটা সাধারণ ধারণা হচ্ছে যে ক্ষমতা কোন দিকে যাচ্ছে সেটি তারা বিবেচনায় নেয়, প্রশাসনের লোকদের এটা বৈশিষ্ট্য। সে আওয়ামী লীগ হলেও সে বিএনপি হয়ে যাবে, জামাত হলেও বিএনপি হয়ে যাবে যদি মনে করে যে বিএনপি ক্ষমতা যাচ্ছে। এবং সেই শুধু প্রশাসন নয়, বাংলাদেশে অন্য অন্য স্টেক হোল্ডার যারা থাকে সকলেই কিন্তু এই ধারা, এই রীতিনীতিটাকে চর্চা করে। সেই ক্ষেত্রে এই প্রশাসন আরও বেশি দলকানা হওয়ার সম্ভাবনা থাকে। সেই ঝুঁকিটা একটি রাজনৈতিক দলকে আমি দায়ী করতে চাই না, এটা প্রশাসনের স্বপ্রণোদিত হয়েও এই কাজটি করার যখন আপনি বলছেন আসলে যখন যেই দল যেখানে যাদের সুবিধা তখন তারা সেভাবে আচরণ করছেন। জামায়াত নেতা যখন বলেছিলেন প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আবার সেই জামায়াত, আপনি নিশ্চয়ই জানেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেই সময় তারা বলেছেন প্রশাসনের 70 থেকে 80% লোকই বিএনপির। জামায়াত আসলে তাহলে এই মুহূর্তে কি চাইছে? প্রশাসন কাদের হয়ে কাজ করবে? প্রশাসন আসলে কার? এই জায়গাটিতে আসবো, এই উত্তর খোঁজার চেষ্টা করবো। জিপি ইস্পাত-মৃত্যু রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত-মৃত্যু রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, একটা সময় জামায়াত নেতা বলেছেন প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। এরপরে আবার যখন জামায়াত আসলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছে তখন আপনারা বলেছেন প্রশাসনের 70 থেকে 80% লোকই বিএনপির। তাহলে আসলে কোনটি চাইছেন? শুধু ক্ষমতা প্র্যাকটিস করার জন্যই এত কিছু কি? দেখুন, ওই বক্তব্যের ব্যাপারে জামাত ইসলামী অফিসিয়ালি তারা বিবৃতি দিয়েছেন এবং যারা সাধারণ বক্তব্যের সাথে জামাত একমত নন, এই ব্যাপারে জামাত পদক্ষেপ নিয়েছেন এবং সে ব্যাপারে ওনার কাছে জামাত কফিয়ে তলব করেছেন, কেন এই বক্তব্যটি দিয়েছেন। তার সাথে জামাত কখনো একমত নয় বক্তব্যের সাথে। দেখুন, বাংলাদেশে যেটা আমরা বলি যে রাজনীতিবিদ যারা আমরা আছি, যে বাংলাদেশে আওয়ামী লীগ থেকে বিএনপি হওয়াটা সহজ, আবার বিএনপি থেকে আওয়ামী লীগ হওয়া সহজ। এই যে আমরা এখন দেখলাম ঢাকাতে অনেক আওয়ামী লীগ তারা আশ্রয় নিয়েছেন বিএনপি নেতাদের নেতৃত্বে। এরকম আওয়ামী লীগ এসে জামাতের ছায় আশ্রয় নিয়েছেন, এরকম নজির কিন্তু সেখানে পাওয়া যায়। আমাদের কাছে সেটা তো ওই সময়ের রাজনৈতিক ইস্যু। আমাদের এখন যে বাস্তবতা, দেখুন বাংলাদেশে যদি আমরা এখন বলি যে প্রশাসন যারা আছেন, আপনি যেখানেই যাবেন
অনেকে দাঁড়ানো, দেখুন জনাব তারেক রহমান যখন দেশে আসলেন, আমি ওনাকে শ্রদ্ধা রেখে বলছি, উনি যে রাষ্ট্রীয় প্রটোকলটা পেলেন, এটা কি আচরণবিধি লঙ্ঘন নয়? আপনি এক দলের নেতাকে আপনি রাষ্ট্রের সব দিচ্ছেন, এবং বাংলাদেশের সেনাবাহিনী তারা হেঁটে হেঁটে নিয়ে আসছেন, মানুষ দেখেছে না? এই যে রাষ্ট্রের একটা বৈষম্যমূলক আচরণ, আপনি বোঝাচ্ছেন হ্যাঁ উনি খুব ইম্পর্টেন্ট পারসন, ওনাকে উনি আগামী দিনের প্রাইম মিনিস্টার, তাকে দিতে হবে। আমরা মনে করি রাষ্ট্রই কিন্তু সেখানে তার নীতি লঙ্ঘন করেছেন। আপনি সবাইকে গুরুত্ব দেবেন, আপনি কি জানেন কে আগামী দিনের প্রাইম মিনিস্টার হবেন? আপনি এক দলের নেতাকে এত রাষ্ট্রীয় প্রটোকল আপনি দিচ্ছেন, আর অন্য দলের নেতাকে আপনি দিচ্ছেন না। তা এখানেও কিন্তু আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতি ঘটেছে। যারা এই কাজটি করছেন তারা জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন। জনগণ কিন্তু এখন সচেতন, এবং তারা কোথায় ম্যান্ডেট দেবেন জানে, কিন্তু জনগণকে একটা দুম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তুমি কি চাচ্ছ? প্রশাসন আসলে কার? না, আমরা বলছি এখন পর্যন্ত যতটুকু আমাদের ময়দানে আমরা খবর নিয়েছি, এবং জামাত ইসলামী বক্তব্য আগে থেকে দিয়ে আমরা আসছি যে ময়দানটা কিন্তু সমতল নয়। প্রশাসনের একটা বড় অংশ তারা নানাভাবে 2014 যদি বলি আমাদের 5 জানুয়ারি এবং 28 ডিসেম্বর যে ইলেকশনটা হয়েছে সাজানো পাতানো, এটি জনগণও বলে, আমরা ধারণা করছি কোনো একটাভাবে প্রশাসন কোনো একটা দলের পক্ষ হয়ে জনগণের ম্যান্ডেটকে ভিন্ন দিকে নেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র করছে আমাদের কাছে মনে হচ্ছে। সব রাষ্ট্রীয় সহায়তা করছে, প্রশাসন আপনাদের পক্ষে ঝুঁকে গেছে, আর প্রশাসনের 70 থেকে 80% লোকই বিএনপির। আবার সাবেক তথ্য উপদেষ্টা অভিযোগ করেছিলেন বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে। দেখুন, দেশে যখন 70 থেকে 80% মানুষ বিএনপিকে সমর্থন জানায় অথবা নির্বাচিত করতে চায়, তো দৈবচয়নভাবে ওইভাবে বললেও তো প্রশাসনের মধ্যে যদি আপনি ওইভাবে বলেন প্রশাসন নিরপেক্ষ থাকবে, রাষ্ট্রের হয়ে কাজ করবে, এটা কাম্য। কিন্তু সমর্থনের ওই জায়গায় তো দৈবচয়ন ভাবলে আপনি 70 থেকে 80% বলতেও পারেন, যদি এভাবে আপনি দায় দিয়ে বলতে চান। আমি বলছি দায় দিয়ে বলতে চান, তো সেটা তো ওভাবে আপনি বলতেই পারেন। জামাতের প্রার্থী বলেছে না, বাংলাদেশে আর কোনো দলের প্রার্থী বলেছে আওয়ামী লীগের নেতারা আপনারা জামাতে যোগ দেন, সব দায়িত্ব আমরা নিচ্ছি? চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের প্রার্থী বলেছেন ওপেন বলেছে তো? কারা বলছে? কোন প্রার্থী বলছে? আওয়ামী লীগ প্রশ্রয় কার কাছে পাচ্ছে? আহ্বান দিয়ে জামাত ইসলাম এটা বলছে। আরেকটা জায়গা আমি আপনাকে বলি, যেটা আপনি বলছিলেন যে বিএনপির কম্পারেটিভলি কম ফর্ম বাতিল হয়েছে। তো বিএনপি বারবার নির্বাচন করেছে, এখানে যারা আছে তারা হচ্ছে অভিজ্ঞ। আবার ধরেন প্রার্থী যারা আছে তারা বারংবার নির্বাচন করার ফলে ওই ফর্ম পূরণ করার ক্ষেত্রে সিদ্ধহস্ত। অন্যরা যেমন দেখা যায় যে একই ইস্যুতে একটি রাজনৈতিক দলকে ছাড় দেওয়া হচ্ছে, অন্য রাজনৈতিক দলের নেতার ফর্ম মনোনয়ন বাতিল করা হচ্ছে, তখন তাহলে আসলে আবার না, আপনি ছাড় দেওয়া হচ্ছে না এই শব্দ কেন ব্যবহার করছেন? কথাটা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা অবশ্যই সমান থাকবে। আইনের ব্যাপ্তি কে ঘটাতে পারবে যদি আপনি আইনটাকে আপনি নিরপেক্ষভাবে ফাংশন করতে সক্ষম হন? শিক্ষক হবার জন্য যখন একজনের মনোনয়ন বাতিল হয়, তখন অন্য আরেকটি এলাকায় আমরা দেখেছি মনোনয়ন বাতিল হয় না। বলতে না হলে হবে, আর যদি ওনারটা এমপিওভুক্ত হওয়ার কারণে বাতিল হতে গোটা কনসিডারেশনে পাবে। আপনি কেন ইকুয়ালি এভাবে দেখছেন? আর কেন সেটা দলের উপর দায় চাপাচ্ছেন, নির্বাচন কমিশনকে দায় চাপাচ্ছেন? আমি আবারও আপনাকে বলতে চাই যে কোনো কারণে বাতিল হলে তার একটা ব্যাখ্যা থাকে, সেই ব্যাখ্যা পর্যাপ্ত সাপোর্ট যদি ওই প্রার্থীর থেকে থাকে নিশ্চয়ই তিনি সেটা ফিরে পাবেন। আপনারা যেভাবে বলছেন এভাবে কি সব কিছু চলে? একই আবেদনে তো গ্রহণ হয়েছে, একই এক গ্রাউন্ডে আবেদনে আরেকজনটা গ্রহণ হয়নি। পৃথিবীতে তো অনেক জায়গা আছে। কোথাও গিয়ে প্রশাসন কি তাহলে সত্যি বিএনপির জন্য কাজ করছে? কাজ বিএনপির জন্য করছে না, নিরপেক্ষভাবে কাজ করলে বিএনপির পক্ষে চলে যাচ্ছে। কিন্তু যারা জনমত হারাচ্ছেন, যারা নির্বাচনকে ভয় পাচ্ছেন, পর্যাপ্ত প্রস্তুতি নেই, আবার ফর্ম পূরণের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্যপত্র এবং জ্ঞানের স্বল্পতা আছে, তারাই আতঙ্কিতগ্রস্ত হয়েছে। আবার এই কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এটিও বলার চেষ্টা করছেন, মনোনয়ন পত্রের ক্ষেত্রে আসলে যা আমরা দেখেছি সেভাবে যদি চলতে থাকে তাহলে এই নির্বাচন কমিশনও পেছনের দিকে যদি আমরা তাকাই ইতিহাসে শেখ হাসিনার আমলের যে নির্বাচন কমিশন ছিল তাদের মতোই কাজ করছে কিনা। না, ঠিক তাদের মতো কাজ করছে এটি বলবার কোনো সুযোগ নেই, কারণ আগের কমিশনগুলো যেই পরিমাণ দাসত্ব তৈরি করবার চেষ্টা করেছে, ঠিক এই কমিশনকে সেভাবে বলবার সুযোগ নেই। আমি যে কথাটা বলছিলাম সেটা হলো আইনের যে সমান প্রয়োগের আইন সবার জন্য সমান, এই কথাটা বলবার চেষ্টা করেছেন রবিউল ভাই। আইন তো সকলের জন্য সমান হয়, কিন্তু আইনের প্রয়োগটা সকলের জন্য সমান হয় কিনা সেটি হলো বিবেচনার বিষয়টি। এখানে যে কথাটা বলছে আলোচনার বিষয় হচ্ছে যে প্রয়োগটা আপনার ক্ষেত্রে একরকম, আমার ক্ষেত্রে একরকম। এটি হয়ে আসছে অনন্তকাল ধরে আমাদের এখানে, এখনও এটি হচ্ছে, আগামীতেও হবে। এর জন্য যে এটা যে পরিবর্তনের যে দরকার, সেই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা ধারে কাছে তো আমরা পৌঁছাতে পারিনি। দায় আসলে কি শুধুই নির্বাচন কমিশনের উপর চাপ? আমি শুধু নির্বাচন কমিশন না, বাংলাদেশের নির্বাচন কমিশন কখনো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন
করার জন্য শতভাগ ক্ষমতা অথবা শতভাগ কর্তৃত্বের অধিকারী নয়। বাংলাদেশের সরকার প্রশাসন, যেমন এই রিটার্নিং অফিসার কারা, এরা কারা? এটা প্রশাসনের লোক, এটা কি নির্বাচন কমিশনের তাদের লোক? এবং আমি প্রায়ই প্রশ্নটা করতে চাই যে নির্বাচন কমিশন সারা দেশে নির্বাচনটা করায়, কত শতাংশ জনবল তাদের নিজস্ব এবং কত শতাংশ জনবল তাকে হায়ার করতে হয়, এবং হায়ার করা জনবলের প্রতি তার কর্তৃত্ব কতটুকু, এবং তাদের অপরাধের শাস্তি দেওয়ার অধিকার তার আছে কিনা, ক্ষমতা আছে কিনা, নাকি তাদের সেই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষমতাটা সেই বিভাগকে তাদেরকে দিতে হয়। সুতরাং এই জায়গায় অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে যে ময়দানের কথা আরেকটি কথা বলা হয়েছে, ময়দান আমাদের এখানে কখনো সমতল ছিল না, কখনো সমতল হয় না, এখনো সমতল না, আগামী দিনেও সমতল হচ্ছে না। কিন্তু আপনি এটিও মনে করছেন সুদীন মাহমুদ স্বপন যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের মাঝে কোথাও একটা দূরত্ব সৃষ্টি হয়েছে? না, নির্বাচন কমিশন আর রিটার্নিং কর্মকর্তাদের ভিতরে দূরত্ব জায়গাটা বলছি না, এখানে হচ্ছে যে এক এক জায়গায় নির্বাচন কমিশন যেই আচরণবিধি তৈরি করেছে সেটি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এবং সেটি কি বলে বৈধতা দেওয়ার ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম কেন হলো, সেক্ষেত্রে কি কোনো নির্দেশনা নির্বাচন কমিশনের নেই? এবং ছোটোখাটো ক্লারিক্যাল যেসব ভুলের কারণে আপনার বাতিল হওয়া যায় না, সেগুলো রবিউল ভাই বললো কোথাও কোথাও কারেকশন হয়েছে, কোথাও কিন্তু সেগুলোর কারণে বাতিল হয়ে গেছে, এরকম ঘটনা আমরা শুনেছি। তাহলে যেসব আর মেজর যে বিষয়গুলো আছে, দ্বৈত নাগরিকত্বের বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেখানে আপনি ফর্মে দেখবেন যে পরিষ্কারভাবে বলা আছে আপনি যদি নাগরিকত্ব ত্যাগ করে থাকেন তাহলে আপনাকে তার প্রমাণ দিতে হবে, কিন্তু আমরা জানি যে প্রমাণ দেওয়া হয় না, বলা হয়েছে যে আমি নাগরিকত্ব ত্যাগ করেছি, কিন্তু তার প্রমাণ দেওয়া হয়নি। এখন এই প্রমাণটা সংগ্রহ করার দায়িত্ব কি নির্বাচন? এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না, রিটার্নিং অফিসারের দায়িত্ব না। রিটার্নিং অফিসার এটা বাতিল করবে প্রথমত, আপিল করে যিনি পেতে পারেন। তিনটে জিনিস এখানে আছে, একটা হচ্ছে গ্রহণ, আরেকটা স্থগিত, আরেকটা হচ্ছে বাতিল। ছোটখাটো গুরুত্ব যেগুলি আছে সেগুলি স্থগিত করেছে, ওগুলি কারেকশনযোগ্য আছে, কিন্তু সেটাকেও আমরা বাতিল বলে মনে করছি তাড়িত হয়ে বা উদ্বিগ্ন হয়ে, এটাও একটা সমস্যা। তার মানে এখন কি আসলে জামায়াত ইসলাম সবচেয়ে বেশি উদ্বিগ্ন? সেখানে অনেক প্রার্থীরা ফিরে অনেক আছে যে স্থগিতটাও বাতিল মনে করছে, এরকম জামাত স্থগিত হয়ে গেল কিনা কি হয়ে গেল। বেশিরভাগ আমরা অনুমোদন হয়েছে, যদি বলছেন রবিউল ভাই, আমাদের বেশিরভাগ, কিন্তু যেই করে ইনিশিয়ালি করেছেন, আমরা বেশিরভাগ জায়গাতে আমাদের নমিনেশন যারা দিয়েছেন বৈধ হয়েছেন। 8টা জায়গাতে আমরা মনে করেছি এখানে প্রশাসনের তারা নিরপেক্ষতা হারিয়েছেন, সেখানে আমরা কথা বলেছি। আমি শেষে বলবো আমরা সবাই ভালো নির্বাচন চাচ্ছি, আশা করি কোনো ডিসি মহোদয়রা দলীয় বিবেচনায় পদক্ষেপ নেবেন না। অ্যাডভোকেট আতিকুর রহমান, শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং শেখ রবিউল আলম, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।